আমন্ত্রণ জানাচ্ছি প্রামাণ্য অনুষ্ঠান রূপান্তর দেখার জন্যে। মানুষের মৌলিক চাহিদার একটি হচ্ছে বস্ত্র বা পোশাক। বাহ্যিক সৌন্দর্য ও সৃজনশীলতার বহিঃপ্রকাশও ঘটে পোশাকের মাধ্যমে। পোশাক যে শুধু শরীর ঢাকা বা আবৃত করার বিষয়ের মধ্যে সীমাবদ্ধ তা কিন্তু নয়। এটি মানুষের রুচি, সংস্কৃতি, কৃষ্টি, সর্বোপরি তার সামাজিক এবং অর্থনৈতিক অবস্থারও পরিচয় বহন করে। তাই পোশাকের গুরুত্ব শুধু আজকের নয়, বহুকাল আগে থেকেই। সময়ের ব্যবধানে পোশাকের ধরনেও এসেছে ব্যাপক পরিবর্তন বা রূপান্তর। বিশ্ববাজারে চাহিদার কারণে ইতিমধ্যে বাংলাদেশে স্থাপিত হয়েছে অনেক অত্যাধুনিক পোশাক তৈরির প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানকে কেন্দ্র করে দেশে গড়ে উঠেছে পোশাক তৈরি বিষয়ক নানা শিক্ষা প্রতিষ্ঠানের। দর্শক, আজ দেখুন টেক্সটাইল ও ফ্যাশন ডিজাইনিংয়ের উপর প্রতিবেদন। কতই না বিস্ময়কর রঙিন পৃথিবী। চলমান এই পৃথিবীর নানান ঋতুতে বিভিন্ন প্রান্তে বসবাস করে হাজার রকমের প্রাণী। এর মধ্যে স্থলভাগে বসবাসরত অনেক প্রাণী আছে যাদের শরীর প্রাকৃতিকভাবেই শীততাপ নিবারণের জন্যে লোম দ্বারা আবৃত থাকে। আর কিছু প্রাণী আছে ঋতুভেদে স্থান পরিবর্তন করে ভিন্ন ভিন্ন জায়গায় বসবাস করে। পোশাক বা বস্ত্র আবিষ্কারের পূর্বে প্রাচীনকালের মানুষ লজ্জা নিবারণ ও প্রকৃতির প্রতিকূল পরিবেশে টিকে থাকার জন্য অথবা শীত, তাপ, ঝড়, বৃষ্টি, খরা এসবের মোকাবেলার জন্যে নিজেদের বুদ্ধিমত্তায় বনের লতা, পাতা, ঘাস, গাছের ছাল, বাকল ও পশুর চামড়া ব্যবহার করত। সেই কালে পোশাক বলতে কিছু ছিল না। তখনকার সময়ের কিছু লোক তাদের বীরত্ব, হিংস্রতা ও সাহসিকতার বহিঃপ্রকাশ ঘটানোর জন্য নিজেদের শরীরে বন্য প্রাণীর হাড়, গোড়, ধারালো দাঁত, শিং অথবা চামড়া পরিধান করত। এসব পরিধানের মাধ্যমে প্রাচীন মানুষ নিজেদের কোনো দল বা গোষ্ঠীর প্রধান হিসেবে প্রকাশ করত। ধীরে ধীরে ওইসব দল বা গোষ্ঠীগুলো একত্রিত হয়ে সমাজ তৈরি করল। শুরুর দিকে বিচ্ছিন্নভাবে নানান জায়গায় বসবাস করলেও পর্যায়ক্রমে সুবিধামতো নির্দিষ্ট জায়গায় অনেকগুলো দল একত্রে বসবাস শুরু করল। একে অন্যের গুণাগুণ ও কর্মদক্ষতা আদান প্রদানের মধ্য দিয়ে এগুতে শুরু করল তারা। সভ্যতার ক্রমবিকাশে মানুষ প্রথম গাছের লতাপাতা দিয়ে বুনন করতে শিখে। একসময় তারা সূক্ষ্ম আঁশ বের করে সেগুলোকে পেঁচিয়ে সুতো তৈরি করতে সক্ষম হয়। যদিও দীর্ঘ পথ পরিক্রমা এবং চর্চার মধ্য দিয়ে এসব সম্ভব হয়ে ওঠে। এভাবেই পোশাক তৈরির ধারণা সৃষ্টি হয়। তখন সমাজবদ্ধ প্রতিটি জাতি তার আচার আচরণ, কৃষ্টি ও সাজসজ্জার দ্বারা আপন আপন পরিচয় তৈরি করে। এছাড়া পরিবেশ, ভূপ্রকৃতি, আবহাওয়া ও তাদের পূর্বপুরুষের বংশপরিচয় পোশাকের মাধ্যমে তুলে ধরত। এর মধ্যে যেমন গ্রিক জাতি, প্রাচীন মিশরীয় জাতি, আরবীয় জাতি, চীন জাতি এবং প্রাচীন ভারতীয় জাতি উল্লেখযোগ্য। কাপড় ঠিক কবে তৈরি শুরু হয় তার সঠিক ইতিহাস জানা না গেলেও এর ব্যবহার শুরু হয়েছে বহুকাল আগে থেকে, এটা নিশ্চিত বলা যায়। প্রাচীনকালে রাজা, বাদশাহ অথবা রাজ পরিবারের সদস্যবৃন্দ, রাজ্য পরিচালনার সাথে সরাসরি সম্পৃক্ত ব্যক্তিবর্গ ও প্রভাবশালী সম্ভ্রান্ত ব্যক্তি বা পরিবারের সামাজিক কর্মকাণ্ড, আচার আচরণ, বিলাসী জীবনযাপনের ধরন, তাদের সাজসজ্জা এসব বিষয়ে পোশাক পরিধানের মধ্য দিয়ে প্রকাশ পেত। ১৬ শতকের মাঝামাঝি সময় থেকেই ইউরোপে, মূলত ফ্রান্সে শিল্প, সাহিত্য, জ্ঞান বিজ্ঞানের চর্চা, উন্নতি ঘটতে শুরু করে। ফলে নতুন প্রযুক্তির উদ্ভাবন ও ব্যবহার সাধারণ মানুষের জীবনের ব্যাপক পরিবর্তন আনে। মানুষ তাদের প্রথাগত পেশা ছেড়ে দিয়ে নতুন প্রযুক্তি নির্ভর কর্মক্ষেত্র ও পেশার দিকে ঝুঁকে পড়ে। দলে দলে গ্রাম ছেড়ে প্রযুক্তি নির্ভর শহরের দিকে মানুষের সমাগম বাড়তে থাকে। তৈরি হয় নতুন শহর, গঞ্জ ও বন্দরের। ১৭ শতকের বৈপ্লবিক পরিবর্তন ঘটে এবং ব্যাপক নগরায়নের সূচনা হয়। ব্যস্ত আধুনিক নগর জীবনের সময়ের সাথে সাথে পরিবর্তন আসে পোশাকেও। পোশাক হয়ে ওঠে আরামদায়ক, সাবলীল এবং পূর্বের চাইতেও আরাম, ব্যবহারিক ও সহজ। নান্দনিকতার পাশাপাশি নিখুঁত এই ব্যবহারিক পোশাকগুলো আধুনিক ও কর্মজীবী মানুষগুলোর কাছে হয়ে ওঠে অত্যন্ত জনপ্রিয়। ১৮ শতকে সাম্রাজ্যবাদের পতন ও গণতন্ত্র প্রতিষ্ঠা পাওয়ার পর মানুষের ও সমাজ জীবনে অনেক পরিবর্তন দেখা দেয় এবং ছোঁয়া লাগে পোশাকেও।
কর্মব্যস্ত মানুষ সস্তা ও সহজে পরিবর্তনশীল জীবনধারণ পদ্ধতির সাথে ধীরে ধীরে অভ্যস্ত হতে শুরু করে। অতীতে প্রায় সব ধরনের পোশাকই নিজ নিজ গায়ে মাপে তৈরি করা হতো এবং কাজের সাথে কারিগর বা দর্জি সম্পৃক্ত থাকতেন। সমাজের বিত্তবানেরা দর্জির কাছ থেকে আর মধ্য নিম্নবিত্তের লোকজন নিজেই নিজেদের পোশাক হাতে সেলাই করে বানাতেন। পরবর্তীতে ব্যক্তি উদ্যোগে কিছু লোক ছোট ছোট পোশাক কারখানা গড়ে তোলে এবং ব্যবসা শুরু করে। শুরুটা ধীরে হলেও জনপ্রিয়তা বাড়তে থাকায় তৈরি পোশাকের চাহিদাও বেড়ে যায়। এভাবেই একসময় আরও পরিকল্পিত ও ব্যাপকভাবে সমস্ত পৃথিবীতে এর প্রসার লাভ করে। ধীরে ধীরে পোশাকের স্টাইলগুলো আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্যতা ও সর্বজন ব্যবহৃত ডিজাইনে রূপান্তরিত হয়। শুরু হয় পোশাকের বিবর্তন। তাঁতের সাহায্যে কাপড় বোনার বিষয়টি অনেক আগে থেকে আমাদের এই উপমহাদেশে চলে আসছিল। এখনও অনেক জায়গায় তাঁতের ব্যবহার দেখা যায়। স্বাধীনতা পরবর্তী সময়ে বিশেষ করে ৮০ দশকের শুরুর দিকে বাংলাদেশে প্রথম ছোট আকারে তৈরি পোশাক কারখানাগুলো প্রতিষ্ঠিত হলেও পরবর্তী ১০ বছরে অত্যন্ত দ্রুত এর প্রসার ও উন্নয়ন ঘটে। বড় বড় ব্যবসায়ী প্রতিষ্ঠান ও উদ্যোক্তাদের সম্পৃক্ততা বাড়তে থাকে। ফলে দক্ষ শ্রমবাজার তৈরির কারণে গোটা ৯০-এর দশক জুড়ে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের অবস্থান শীর্ষস্থানে চলে আসে। বর্তমানে বাংলাদেশ একটি বৃহৎ ও দক্ষ শ্রমবাজার হিসেবে সারা বিশ্বে পরিচিত। বর্তমানে এদেশের বিশ্বনন্দিত প্রায় সব ব্র্যান্ডের পোশাক তৈরি হয়ে থাকে। ইতিমধ্যে বাংলাদেশের পোশাক খাত বৃহৎ আয়তনে বৈদেশিক মুদ্রা আয়ের উৎস হিসেবে কাজ করছে। বাংলাদেশের নিজস্ব শিল্প ও সংস্কৃতির পাশাপাশি নিজস্ব পোশাকেও ব্যাপক পরিবর্তন পরিলক্ষিত হয়। দেশীয় ফ্যাশন বাজারে এর ছোঁয়া লাগে এবং দেশীয় ফ্যাশন হাউস প্রতিষ্ঠিত হতে থাকে। ফলে ঐতিহ্যবাহী কাপড় পোশাকগুলো প্রায় হারিয়ে যাওয়ার পথে ছিল। বর্তমানে সেগুলো ফিরে আসে নতুন আঙ্গিকে। এক্ষেত্রে দেশীয় ডিজাইনারদের অবদান অনেক। দেশীয় মসলিন, জামদানি, টাঙ্গাইল শাড়ির জনপ্রিয়তা ফিরিয়ে আনার লক্ষ্যে ডিজাইনাররা প্রশংসনীয় ভূমিকা পালন করছে। আমাদের হারিয়ে যাওয়া মৃতপ্রায় তাঁত শিল্পের পুনরুদ্ধারে এবং নতুন রূপে ও গুণে ফিরিয়ে আনতে সরকারের পাশাপাশি আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। অর্থনীতির অন্যতম চালিকা শক্তি হিসেবে কাজ করছে দেশের পোশাক শিল্প। কয়েক হাজার টেক্সটাইল কারখানা সহ এখানে রয়েছে প্রায় ৪,৫০০-এরও বেশি পোশাক প্রস্তুতকারক কারখানা, ৫,০০০-এরও কাছাকাছি বাইং হাউস, অসংখ্য ফ্যাশন হাউস, বুটিক হাউস এবং দর্জিঘর। এসব প্রতিষ্ঠানে প্রায় লক্ষ লক্ষ লোক কাজ করে। এসব প্রতিষ্ঠানে কাজ জানা লোকের চাকরি হওয়ার সুযোগ অনেক। এসব কারখানায় সাধারণ শ্রমিকরাও যেমন ভালো বেতনে চাকরি করে, একই সময়ে উচ্চ বেতন পেয়ে থাকে সেখানকার উচ্চ পর্যায়ের নির্বাহীরা। ফ্যাশন একটি ধারাবাহিক চর্চা যা পোশাক ও জীবনে বাহ্যিকভাবে পরিলক্ষিত হয়। এ কারণে ফ্যাশন নিয়ে পড়াশোনা ও এটিকে পেশা হিসেবে গ্রহণ করতে বর্তমান প্রজন্মের আগ্রহ লক্ষ্য করার মতো। এসব সেক্টরে কাজ জানা লোকের রয়েছে দেশে বিদেশে চাকরি পাওয়ার বিশাল সুযোগ। তবে দরকার পরিপূর্ণ কারিগরি প্রশিক্ষণ। দর্শক, আমি কথা বলছি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সম্মানিত চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ মুস্তাফিজুর রহমান স্যারের সাথে। স্যার, আপনার কাছে জানতে চাইব, বর্তমান সরকার সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষাকে অনেক জোর দিয়েছে, তো এই বিষয়ে আপনার মতামত? আমরা জানি যে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে শিক্ষা হচ্ছে প্রায়োরিটি এবং কারিগরি শিক্ষা হচ্ছে প্রায়োরিটির মধ্যে প্রায়োরিটি। তো এটাই হচ্ছে আমাদের শিক্ষা পরিবারের অভিভাবক, আমাদের মাননীয় শিক্ষামন্ত্রীর স্লোগান আর কি। তো ফলে একই কথা আমরা বলতে চাই যে উন্নত দেশ যেটা আমরা চাচ্ছি, যে 2041 সালের মধ্যে আমরা উন্নত দেশ হতে চাই, যেটা চাচ্ছি, তো এটা হতে গেলে অবশ্যই আমাদের কারিগরি শিক্ষার এনরোলমেন্ট বাড়াতে হবে এবং সেই লক্ষ্যে আমাদের বর্তমান সরকার ক্ষমতায় আসার পরে যে এনরোলমেন্টটা হয়তো 2%-এর কাছাকাছি ছিল, সেটা আজকে কিন্তু 13.11% উন্নীত হয়েছে। ফলে বর্তমান সরকার সত্যিকারই মনে প্রাণে বিশ্বাস করে এবং চায় যে এটা দ্রুত আমাদের 20% 2020 সালের মধ্যে হোক এবং পরবর্তীতে আমরা হয়তো 50% এটা উন্নীত করতে চাই। পোশাক শিল্পে কর্মক্ষেত্র তৈরির লক্ষ্যে কারিগরি শিক্ষার গুরুত্ব কতটুকু? সত্যিকারই আমরা যেখানেই কাজ করি না কেন, আমাদের জিনিসটা হাতে কলমে শিখতে হবে এবং হাতে কলমে শিখতে হলে ডেফিনেটলি আমাদের কারিগরি শিক্ষায় আসতেই হবে। এবং আমি যদি জানি সত্যিকারের একটা যে কাজ বা একটা কোনো সংজ্ঞা অথবা সাবজেক্ট ডিটেলস, তাহলে অবশ্যই তার টেকনোলজি বা ইঞ্জিনিয়ারিংগত জ্ঞান লাগবে। টেক্সটাইল সেক্টরে বা আমাদের রেডিমেড গার্মেন্টস সেক্টরে অনেক এক্সপানশন ঘটতেছে
এবং আমি বলবো যে সরকারি যে প্রতিষ্ঠান আছে তাদের সংখ্যা তুলনায় বেসরকারি প্রতিষ্ঠানের সংখ্যা বেশি এবং তারা বেশি কন্ট্রিবিউট করতে পারে। অবশ্য এখানে আমরা বলবো যে সব বেসরকারি প্রতিষ্ঠানগুলোর যে একই মানে তা না, কিন্তু চেষ্টা অব্যাহত আছে এবং এটা যদি কিপ গোয়িং হয়, যে সবাই যদি এগোতে চায় আর কি, এবং আমাদের তো দেখছি যে স্টেপ প্রকল্পের আওতায় বা আরও বিভিন্নভাবে সরকার কিন্তু সাপোর্ট দিচ্ছে, ফলে আমার মনে হয় যে আমরা আস্তে আস্তে হলেও কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে যাচ্ছি। সরকারের পাশাপাশি বেসরকারি পর্যায়েও যদি কেউ কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান করতে চায়, এই ক্ষেত্রে আপনার মতামত কী? আমাদের কারিগরি অঙ্গনে যদি এনরোলমেন্ট বাড়াতে হয়, তো এনরোলমেন্ট বাড়ানোর আগে যে কথাটা সেটা হলো যে আমাদের দেশকে আমরা উন্নত দেশে নিতে চাই, প্রথমে মধ্যম আয়ের দেশে, তারপর উন্নত দেশে। তো আমরা বিভিন্ন উন্নত দেশের যে স্ট্যাটিস্টিক্স যেটা আমরা জানি, তাদের কারিগরি অঙ্গনে এনরোলমেন্টের হার প্রায় 60% মতো, ফলে আমাদের বর্তমানে আছে 13.11%। যদি আমি উন্নত দেশে যাইতে হয় তাহলে অবশ্যই এই এনরোলমেন্টের হারকে আমাদের অন্তত 50-এর উপরে নিতে হবে। ফলে আমাদের বেসরকারি প্রতিষ্ঠান এবং সরকারি প্রতিষ্ঠান সবাই মিলেই কিন্তু আমাদের এই সংখ্যা বা এনরোলমেন্ট বাড়াতে আমরা সাহায্য করবে। এ সেক্টরে যেসব পেশার চাহিদা বাড়ছে তার মধ্যে ফ্যাশন ডিজাইনার, মার্চেন্ডাইজার, টেক্সটাইল ইঞ্জিনিয়ার ও টেক্সটাইল সুপারভাইজার অন্যতম। এসএসসি, এইচএসসি ডিগ্রি বা অনার্স সব পরীক্ষা জিপিএ 2.5 থাকলে এসব বিষয়ে শিক্ষা নিয়ে স্মার্ট ক্যারিয়ার গড়ে তোলা যায়। সরকারি ও বেসরকারি বিভিন্ন টেক্সটাইল ইন্ডাস্ট্রি ছাড়াও বিভিন্ন বাইং হাউস, বুটিক হাউস, ফ্যাশন হাউস এ কাজ করার সুযোগ রয়েছে। গতানুগতিক শিক্ষায় শিক্ষিত হয়ে অনেকেই বেকার থাকে। সময়োপযোগী এসব শিক্ষায় শিক্ষিত হলে উজ্জ্বল ভবিষ্যৎ ত্বরান্বিত করা যায়। বর্তমানে আমাদের দেশে এ বিষয়ে উচ্চশিক্ষারও সুযোগ সৃষ্টি হচ্ছে। দর্শক, আমি কথা বলছি এনআইএফটির চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল আজিজ সাহেবের সাথে। আপনার কাছে জানতে চাইব, আপনি কি চিন্তা করে এই ধরনের প্রতিষ্ঠানের সাথে নিজেকে সম্পৃক্ত করেছেন? গার্মেন্টস সেক্টরে একটি বাইং হাউস দিয়ে আমার যাত্রা শুরু, ব্যবসায়িক যাত্রা শুরু। বাইং হাউস করতে গিয়ে আমার কাছে কেন জানি মনে হলো যে দক্ষ জনশক্তির এই সেক্টরে কিছুটা ঘাটতি রয়েছে। সেজন্যই মূলত আমার এই গার্মেন্টস সেক্টরের প্রথম স্বল্প পরিসরে আমাদের যাত্রা শুরু হয়। আমরা গার্মেন্টস সেক্টরের জন্য দক্ষ জনশক্তি তৈরির লক্ষ্যে আমরা ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি যাত্রা শুরু হয়। আমরা স্বল্পমেয়াদী কারিগরি শিক্ষা বোর্ডের অনুমোদন নিয়ে স্বল্পমেয়াদী প্রোগ্রাম দিয়ে আমরা শুরু করি। পরবর্তীতে বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স এবং মাস্টার্স ডিগ্রি দিচ্ছে। এই বিষয়ের উপরে ভালো প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তা অনুভব করলাম। তো সেই ক্ষেত্রে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফ্যাশন ডিজাইন, গার্মেন্টস মার্চেন্ডাইজিং, অনার্স এবং MBA ইন অ্যাপারেল মার্চেন্ডাইজিংয়ের উপরে মাস্টার্স প্রোগ্রাম আমরা অনুমোদন নিয়েছি। আমরা শিক্ষা কার্যক্রম সুনামের সহিত পরিচালিত করছি। সরকার এই বিষয়ে আন্তরিকভাবে সহযোগিতা করছে। বিশেষ করে বর্তমান সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী, বর্তমান বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মহোদয়ও আমাদের সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের জন্য নিবেদিত প্রাণ, আন্তরিকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন যে কারিগরি শিক্ষায় শিক্ষিত দক্ষ জনশক্তির হার বাড়ানোর জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জানতে চাই আপনার ভবিষ্যৎ পরিকল্পনা। কারিগরি শিক্ষার দক্ষ জনশক্তি তৈরির লক্ষ্যে আমরা আরও সংযোজন করি। আমরা ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি NIT নামে একটি পলিটেকনিক ইনস্টিটিউট কারিগরি বোর্ড থেকে অনুমোদন নিই। বিভিন্ন বিষয়ের উপরে আমরা শিক্ষা কার্যক্রম পরিচালিত করে আসছি। এর মধ্যে মেরিন ইঞ্জিনিয়ারিং, সিভিল, ইলেকট্রিক্যাল, শিপ বিল্ডিং, যত আপনার যেসব বিষয়ের খুবই চাহিদা রয়েছে, যেসব বিষয়ে ছাত্রছাত্রীরা পাশ করে তাদের নিশ্চিত কর্মসংস্থান হবে, এই বিষয়গুলো সহ আমরা বিভিন্ন ট্রেড কোর্স বা RTO আমরা চালু করেছি। আমরা চাই যে কারিগরি শিক্ষা যারা নেবে, আমরা বিশ্বাস করি কারিগরি শিক্ষায় যারা নিবে তারা কেউ বেকার থাকবে না। কারিগরি শিক্ষায় সরকার চাচ্ছে শিক্ষার এই মানে সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষাকে অত্যন্ত গুরুত্ব সহকারে নিয়েছেন এবং এই শিক্ষার প্রতি আগ্রহী করে তোলার জন্য সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন। পাশাপাশি আমরাও সরকারকে সহযোগিতা করার চেষ্টা করছি। আমাদের
পরিকল্পনা হলো এই প্রতিষ্ঠানগুলোকে এমন একটি উচ্চতায় নিয়ে যাওয়া, এমন একটি জায়গায় নিয়ে যাওয়া যেন এটি একটি আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান হিসেবে যেন স্বীকৃতি পায়। পোশাক শিল্পে দক্ষ জনশক্তি তৈরির লক্ষ্যে 2005 সালে কারিগরি শিক্ষা বোর্ডের অনুমোদনে মহাখালী DOHS এ পরিকল্পিত ও সুসজ্জিত ক্যাম্পাস নিয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব ফ্যাশন টেকনোলজি শিক্ষা কার্যক্রম শুরু করে। ফ্যাশন ডিজাইনিং এ 6 মাস ও 1 বছর মেয়াদী এবং গার্মেন্টস মার্চেন্টাইজিং এ এবং 6 মাস মেয়াদী ডিপ্লোমা কোর্স দিয়ে যাত্রা শুরু করলেও স্বল্প সময়ের মধ্যে ইনস্টিটিউটটি জনপ্রিয়তা লাভ করে। পরবর্তীতে 2009 সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনুমোদন পেয়ে আরও বড় পরিসরে পরিকল্পিতভাবে 2 বছর মেয়াদী MBA এবং 4 বছর মেয়াদী গ্র্যাজুয়েশন প্রোগ্রাম চালু করে। এই প্রতিষ্ঠানে যেসব কোর্স পড়ানো হয় তা হল BSc অনার্স ফ্যাশন ডিজাইনার, ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি, অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং অ্যান্ড টেকনোলজি, নিটওয়ার্ক ম্যানুফ্যাকচারিং অ্যান্ড টেকনোলজি, 2 বছর মেয়াদী MBA, 6 মাস মেয়াদী অ্যাডভান্স সার্টিফিকেট কোর্স। দর্শক, আমি কথা বলছি একটি টেকনিক্যাল ইনস্টিটিউটের কোর্স কোঅর্ডিনেটর এবং ইনস্ট্রাক্টরের সাথে। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ গোলাম রব্বানী। আমি এখানে যে সাবজেক্টটি পড়িয়ে থাকি ম্যানুফ্যাকচারিং সাবজেক্টগুলো, স্পেশালি যে সাবজেক্টটা আমি এখন পড়াচ্ছি সেটা হলো অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং অ্যান্ড টেকনোলজি, অর্থাৎ সুইংয়ের প্রযুক্তি, মানে পোশাকের যে মূলদণ্ড, মেরুদণ্ড, সেটি আমি এখানে পড়াচ্ছি। সেটা হলো সুইং টেকনোলজি। কারিগরি শিক্ষা ছাড়া এই বাংলাদেশের ভবিষ্যৎ গড়া খুব মুশকিল, এবং কারিগরি শিক্ষায় উন্নতি করে ছেলে মেয়েদের ভবিষ্যৎ শিক্ষার জন্য আমরা কাজ করে যাচ্ছি এবং প্রচুর সাড়া পাচ্ছি। ভবিষ্যৎ প্রজন্মকে কারিগরি শিক্ষায় শিক্ষিত হয়ে শুধু আমাদের প্রতিষ্ঠানই নয়, বিভিন্ন প্রতিষ্ঠানে এই শিক্ষাটা গ্রহণ করার জন্য আমি সবাইকে আহ্বান জানাচ্ছি যে নিজের ভবিষ্যৎ এবং দেশকে ডেভেলপ করার জন্য। বর্তমানে ক্যাম্পাসটিতে রয়েছে অত্যন্ত সুপরিসরে অত্যাধুনিক কম্পিউটার ল্যাব ও ইন্ডাস্ট্রিয়াল ম্যানুফ্যাকচারিং ল্যাব, কাটিং ল্যাব, সুবৃহৎ লাইব্রেরি ও স্টাডি রুম এবং সেমিনার হল সহ অনেকগুলো সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত শ্রেণীকক্ষ। দর্শক, কথা বলছি ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির ভাইস প্রিন্সিপাল প্রকৌশলী সৈয়দ মোহাম্মদ তোফাজ্জল হোসেনের সাথে। আপনার কাছে জানতে চাইব, আপনাদের ইনস্টিটিউটে কয়টি বিষয় পড়ানো হয়? আমাদের ইনস্টিটিউটে টেক্সটাইল টেকনোলজি এবং গার্মেন্টস ডিজাইন অ্যান্ড প্যাটার্ন মেকিং সহ 17টি টেকনোলজির উপরে পাঠদান করে থাকে। আপনাদের ইনস্টিটিউটে টেক্সটাইল বা গার্মেন্টস বিষয়ে পড়াশোনা করার পর তারা কী ধরনের সুবিধা পেতে পারে? এই বিষয়ে যারা পড়াশোনা করে থাকে তারা কেউই বেকার থাকে না, সকলেই চাকরি পেয়ে থাকে। আর বাংলাদেশ যেহেতু গার্মেন্টস এবং টেক্সটাইল টেকনোলজি ওয়ার্ল্ডের মধ্যে একটি অন্যতম, সারা ওয়ার্ল্ডের 2nd পজিশন, এজন্য চাকরির বাজারে তাদের অনেক চাহিদা। পাশ করার সাথে সাথে ওরা জব পেয়ে যায়। কয়েক হাজার শিক্ষার্থী বিভিন্ন বিষয়ে বিভিন্ন মেয়াদী কোর্স সম্পন্ন করে গার্মেন্টস শিল্প কারখানা, বাইং অফিস ও দেশীয় ফ্যাশন হাউসে দক্ষতার ও সফলতার সাথে নিয়োজিত আছেন। দর্শক, আমি কথা বলছি টেকনিক্যাল ইনস্টিটিউটের 2জন টিচারের সাথে, যারা ফ্যাশন ডিজাইন এবং অ্যাপারেল মার্চেন্ডাইজিংয়ের উপর পড়িয়ে থাকেন। কী নাম আপনার? জি, আমি জাহাঙ্গীর করিম, ফ্যাশন ডিজাইন ডিপার্টমেন্টের কোর্স ডিরেক্টর। তো আপনি আপনার স্টুডেন্টদের কী শিক্ষা দিয়ে থাকেন? এখানে মূলত ফ্যাশন ডিজাইনিংয়ের টোটাল যে ডিজাইনিং প্রসেস, অর্থাৎ একজন ডিজাইনার বা একজন শিক্ষার্থী কিভাবে আইডিয়া বা কিভাবে তার চিন্তাভাবনাটাকে ডিজাইনিংয়ের মাধ্যমে, অর্থাৎ পোশাক আশাকের মাধ্যমে ফুটিয়ে তুলবে, সেই বিষয়টাই একদম শুরু থেকে, মানে প্রক্রিয়াটা আমরা দেখিয়ে থাকি। তো ফ্যাশন ডিজাইনের যে বিষয়টা, একটা সময় কাপড় ছিল একরকম, এখন আরেক রকম, এই বিবর্তনটা আপনি কিভাবে দেখেন? এটা সময়ের সাথে সাথে দেশের অর্থনৈতিক অবস্থা, সামাজিক অবস্থা এবং দেশের মানুষের অর্থনৈতিক ও সামাজিক অবস্থার পরিবর্তনের সাথে সাথে আমরা যেই সামাজিক পরিবর্তন দেখি, সেই পরিবর্তনের সাথেই কিন্তু আসলে ফ্যাশনের পরিবর্তনটা হয়ে থাকে মূলত। আর এর সাথে ঋতুর পরিবর্তন হয়, ঋতুর পরিবর্তনটাও একটা বড় ধরনের বিষয়। আর সব ধরনের টেকনিক্যাল অ্যাডভান্সেসগুলো এখন আমরা দেখি যে আমাদের কাপড়ের অনেক পরিবর্তন আসছে। আমরা সেই কাপড়ের পরিবর্তনগুলো নতুন নতুন ধরনের পোশাক আশাকের মধ্যেও দেখতে পাই। তো সময়ের সাথে সাথে পরিবর্তন চলতে থাকবে, এটা একেবারেই শেষ পর্যন্ত, শুরু থেকে শেষ পর্যন্ত সবসময়ই এই পোশাকের ধারাবাহিক যে পরিবর্তন, ঋতুর পরিবর্তনের সাথে সাথে সামাজিক অর্থনৈতিক পরিবর্তনের সাথে সাথে যে পোশাকের পরিবর্তনগুলো হয়, এটা চলতে থাকবে। আপনার কি নাম? আমার নাম মোহাম্মদ আহসান হাবিব। আমি এনএফটিতে ফ্যাশন ডিজাইন ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত অবস্থায় আছি।
আপনি আপনার ছাত্রছাত্রীদের কি শিক্ষা দিয়ে থাকেন? আমাদের এখানে আসলে তিনটা বিষয়ের উপরে গ্রাজুয়েশন প্রোগ্রাম হয়ে থাকে। একটা হচ্ছে বিএসসি ইন অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং টেকনোলজি, দ্বিতীয়টি হচ্ছে ফ্যাশন ডিজাইন টেকনোলজি এবং তৃতীয়টি হচ্ছে নিটওয়্যার ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি। এই তিনটি বিষয়ের উপর এখানে গ্রাজুয়েশন প্রোগ্রাম হয়ে থাকে এবং তিনটি বিষয়ের উপরে ছাত্রছাত্রীদের এখান থেকে পাশ করে যারা বের হবে তাদের ভবিষ্যৎ খুবই ভালো। সাধারণ শিক্ষার পাশাপাশি এই টেকনিক্যাল শিক্ষার গুরুত্ব কেমন? তথ্য প্রযুক্তির সাথে সাথে গার্মেন্টস সেক্টরও অনেক দূর আগায় যাচ্ছে এবং সাধারণ শিক্ষায় শিক্ষিত হওয়ার সাথে সাথে আমাদের টেকনোলজিক্যাল বেস যে এডুকেশন আছে এটার দিকে আমাদের আরও বেশি জোর দেওয়া উচিত। তার কারণ আমাদের দেশের সিংহভাগ অর্থনৈতিক যে প্রবাহ আছে তার বেশিরভাগই আসে হচ্ছে গার্মেন্টস সেক্টর থেকে। তো এই শিক্ষায় শিক্ষিত হলে অবশ্যই দেশের জন্য খুবই মঙ্গলজনক। মানব সভ্যতার উষালগ্ন থেকে এ যাবৎ উত্থান পতন ও গতিধারা পরিবর্তনের ফলে মানুষের আশা আকাঙ্ক্ষা ও চাহিদায় অনেক সংযোজন ও বিয়োজন ঘটেছে, যার প্রভাবে পোশাকের ধরন ও ডিজাইনে এসেছে ব্যাপক পরিবর্তন বা রূপান্তর। এই ক্রমবিকাশমান চাহিদাকেই সামনে রেখে দেশে গড়ে উঠেছে অনেক আধুনিক ও আন্তর্জাতিক মানের পোশাক তৈরির প্রতিষ্ঠান। দর্শক, আমরা এসেছি গাজীপুরে একটি গার্মেন্টস শিল্পে, যেখানে বিভিন্ন কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের ভিজিট করে বা ইন্টার্নি করে। চলুন আমরা তাদের ভিজিটের কিছু দৃশ্য দেখে আসি। দর্শক, কথা বলছি একজন শিক্ষার্থীর সাথে। কি নাম আপনার? আমার নাম বিধি, আমি ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি থেকে আসছি। আমার ডিপার্টমেন্ট জিডিপিএম। আর এখানে আমরা প্র্যাকটিক্যাল কিছু দেখার জন্য আসছি। দর্শক, আমি কথা বলছি একটি গার্মেন্টস শিল্পের জেনারেল ম্যানেজার মোহাম্মদ মাইনুল ইসলাম সাহেবের সাথে। আপনার কাছে জানতে চাইবো, আপনাদের এখানে যেসব স্টুডেন্ট বা শিক্ষার্থী বিভিন্ন ভিজিটে অথবা ইন্টার্নি করতে আসে, এদের আপনারা কী ধরনের সহযোগিতা দিয়ে থাকেন? আমাদের কাছে প্রতি মাসেই প্রতি সপ্তাহে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বিজেএমই বলি, বুটিক্স বলি, বিভিন্ন টেক্সটাইল ইউনিভার্সিটি বলি, প্রাইভেট ইউনিভার্সিটি বলি, এনআইএফটি, এনআইটি সহ বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে বিভিন্ন স্টুডেন্টরা আসে। এরা আমাদের ফ্যাক্টরি ভিজিট করে, আমাদের এখানে ইন্টার্নি করে। আমরা সত্যিকার অর্থেই চেষ্টা করি যে যারা শিক্ষার্থী আছে, যারা স্টুডেন্ট আছে, তারা এই ইন্ডাস্ট্রি সম্পর্কে যদি জানে তাহলে তারা আগামী দিনে ভালো কিছু করতে পারবে। যে কারণে যখনই যেখান থেকেই যে ধরনের স্টুডেন্ট বা যারাই আসুক না কেন, আমরা সবসময় তাদেরকে অত্যন্ত গুরুত্বের সাথে প্রাধান্য দিয়ে থাকি এবং আমাদের প্রোডাকশান, আমাদের অপারেশান, আমাদের সিস্টেম সব কিছু সম্পর্কে তাদেরকে আমরা বিস্তারিতভাবে অবগত করি, যাতে করে তারা এটা থেকে তাদের যে প্রকৃত শিক্ষা এটা পেয়ে থাকে। সত্যিকার অর্থে বই পুস্তকের পাশাপাশি প্র্যাকটিক্যাল কাজের যে এক্সপিরিয়েন্স বা প্র্যাকটিক্যাল কাজ, হাতে কলমে কাজ করার যে বিষয়টা, এটা প্রত্যেকটা মানুষের জীবনেই অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের দেশের পোশাক শিল্প একদিকে যেমন বিশ্বজয়ের সুনাম অর্জন করেছে, তেমনি শিল্পক্ষেত্রে সৃষ্টি করেছে বিরাট সম্ভাবনা। দেশের সার্বিক উন্নয়নে দক্ষ জনশক্তি ব্যবহার করে পোশাক শিল্পকে এগিয়ে নিয়ে ভবিষ্যৎ সুনিশ্চিত করার এখনই উপযুক্ত সময়। দেশের প্রতি ভালোবাসা আর ভালো কিছু করার ইচ্ছে থাকলেই সম্ভব পরিবেশ বান্ধব গার্মেন্টস কারখানা প্রতিষ্ঠা করা। আমাদের দেশের শিল্পপতিরা যদি আন্তরিকভাবে এগিয়ে আসেন এবং গড়ে তোলেন পরিবেশ বান্ধব পোশাক তৈরির প্রতিষ্ঠান, তাতে কর্মসংস্থান সৃষ্টি হবে লক্ষ লক্ষ দক্ষ শ্রমিকের, আর এর মাধ্যমেই আমরা ফিরে পেতে পারি আমাদের গার্মেন্টস শিল্পের হারানো গৌরব ঐতিহ্য। আমাদের সীমিত সম্পদ, বিপুল মেধা ও পরিশ্রমী দক্ষ জনশক্তিকে কাজে লাগিয়ে বাংলাদেশের পোশাক উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো দেশের অর্থনীতিকে সুদৃঢ় অবস্থানে নিয়ে যাবে। পাশাপাশি সরকারি এবং বেসরকারি পর্যায়ে দেশে আরও টেক্সটাইল ও ফ্যাশন ডিজাইন বিষয়ক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠবে, এই প্রত্যাশা আজকের অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা। দর্শক, টেক্সটাইল ও ফ্যাশন ডিজাইনিংয়ের উপর সামান্য কিছু তথ্য এই অল্প সময়ের মধ্যে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি মাত্র। আগামী পর্বে জীবন ঘনিষ্ঠ আরও কিছু বিষয় উপস্থাপনের প্রত্যাশা রইল। অনুষ্ঠান সংক্রান্ত মতামত জানাতে আমাদের কাছে চিঠি লিখুন। আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা প্রযোজক রূপান্তর, কক্ষ নম্বর 3026, বাংলাদেশ টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা।
আপনারা ইচ্ছে করলে ইমেলেও আমাদেরকে আপনাদের মতামত জানাতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে smsbtvrupantор@yahoo.com। আগামী রূপান্তর অনুষ্ঠানে রূপান্তরিত নতুন কিছু বিষয় দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।